নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। মে মাসের 16 তারিখ। এবার কলকাতায় এক অস্বাভাবিক গরম পড়েছে। হ্যাঁ, মে মাস তো গ্রীষ্মেরই অন্তর্গত, কিন্তু তা বলে এমন অসহ্য গরম আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। তার উপর রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা সুবিধের নয়। সবে সবে সরকার বদল হয়েছে, আর পারিপার্শ্বিক নানা যুদ্ধ পরিস্থিতির অভিঘাতে আমাদের বঙ্গভূমিও বেশ বিপর্যস্ত। তবে এরই মধ্যে সগৌরবে একের পর এক কেসের তদন্ত করে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করে চলেছে আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এই তো গত সপ্তাহে সে একটি হিরে চুরির কেসের নিষ্পত্তি করল। কেসটা যথেষ্টই জটিল ছিল। পরবর্তীকালে জানা গেল ওই হীরের মালিকই আসলে হিরেটি নিজে লুকিয়ে রেখেছিলেন, যাতে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করতে পারেন। যদিও কেসটা ব্যোমকেশের বিশেষ মনোপুত হয়নি, তার কাছে এই ধরনের কেসের তেমন কোনো মর্যাদা নেই, কারণ এগুলোতে মাথা খাটানোর অবকাশ খুব কম। যে কেসে মগজাস্ত্র ব্যবহারের সুযোগ নেই, সে কেসে সত্যান্বেষীর মনও বসে না। এই মুহূর্তে তার হাতে কোনো কেস নেই, তাই সময় কাটাচ্ছে নিজের মতো করেই। এর মধ্যে একদিন সত্যবতী আর খোকাকে নিয়ে চিড়িয়াখানাও ঘুরে এসেছে। আমি অবশ্য ওদের সঙ্গে যেতে পারিনি। দুদিনের জন্য গিয়েছিলাম বর্ধমানে, আমার লেখার দলেরই কয়েকজনের সঙ্গে একটু সময় কাটাতে। ব্যোমকেশের সঙ্গে থাকতে থাকতে আমাকেও এই কেসের জঞ্জালে জড়িয়ে পড়তেই হয়। তাই এসবের ফাঁকে আর উপন্যাস লেখার কাজের মাঝখানে অন্য কোথাও দুদণ্ড কাটিয়ে আসতে মন্দ লাগে না, তাতে মনটাও যেন একটু ঝরঝরে হয়ে যায়। ফিরে এসে আবার নতুন করে কাজে মন দিয়েছি। আজ সকাল থেকে দেখছি ব্যোমকেশ বাংলা সাহিত্যের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিচার বিশ্লেষণে বসেছে, আর মাঝে মধ্যেই একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দিচ্ছে আমার দিকে। উত্তর দিতে না পারলেই শুনতে হচ্ছে তার খোঁচা। তুমি না লেখক অজিত, লেখক হয়ে এই ন্যূনতম জিনিসটাও জানো না? ছি 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 ছি, কি যে হবে তোমার! সবই দর্শন। কিসের দর্শন? সত্যের দর্শন ভায়া। ব্যোমকেশ চুরুটে আর একটা আলতো টান মেরে বলল, আমাদের বাংলা দর্শন কিন্তু গোড়াতেই দুটো জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছে। এক হলো সত্য, আর দুই হলো কর্ম। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি নিজেকে কখনো গোয়েন্দা বলি না, বলি সত্যান্বেষী। কেন বলি বলো তো? কারণ পুলিশের কাজ হলো আইন বাঁচানো, আর আমার কাজ হলো সত্যকে চেনা। এই সত্য খোঁজার অদম্য ইচ্ছেটা আমাদের উপনিষদের কাল থেকে রক্তের মধ্যে বয়ে আসছে। সত্যমেব জয়তে কথাটা কেবল সরকারি ছাপ নয় অজিত, ওটাই আমাদের মূল শিকড়। ব্যোমকেশ একটু থামল, জানলা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়েই রইল কিছুক্ষণ। আর তুমি যেটাকে কেবল ক্লু বা প্রমাণ বলো, নব্যন্যায়ের দর্শনে সেটাকেই বলে অনুমান আর প্রত্যক্ষ। মানুষ যখন পাপ করে, সে শেঠজিকে বা পুলিশকে ফাঁকি দিতে পারে, কিন্তু প্রকৃতি আর তার নিজের মনকে ফাঁকি দেবে কি করে? আমাদের প্রাচীন ন্যায় দর্শন বলে প্রমাণের আড়ালেও এক পরম সত্য লুকিয়ে থাকে। আমি অপরাধীর রক্তের দাগ খোঁজার আগে তার মনের ভেতরের সেই ভয় আর পাপ বোধটাকে খুঁজি, কারণ আমি জানি কর্মের ফলের থেকে চতুর অপরাধীও পালিয়ে বাঁচতে পারে না। আমি চুপ করে শুনছিলাম। ব্যোমকেশের গলার স্বরে আজ কোনো তাড়াহুড়ো নেই, আছে এক সুগভীর উপলব্ধি। আরেকটা কথা মনে রেখো অজিত ভাইয়া,
ব্যোমকেশের চোখ দুটো প্রদীপের আলোয় মিটমিট করে উঠল। অপরাধীকে ধরা মানেই তাকে কেবল ফাঁসি কাঠে ঝোলানো নয়। আমাদের বাংলা ভাববাদ আর বৈষ্ণব দর্শন কিন্তু মানুষকে ঘৃণা করতে শেখায়নি। অপরাধকে চেনো, কিন্তু অপরাধীর ভেতরের ভাঙনটাকেও বোঝো। কত মানুষ যে বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে বা সামাজিক অপমানে পিষ্ট হয়ে অপরাধের পথ বেছে নেয়, এটা না বুঝলে তুমি কোনোদিনই পুরোপুরি সত্যের কাছে পৌঁছাতে পারবে না। এই বলে ব্যোমকেশ থামল। এই যে এখন ব্যোমকেশকে এত প্রাণোচ্ছল, এত চঞ্চল, এত মন খোলা দেখছি, এই ব্যোমকেশই একটা দুর্ধর্ষ কেসের সন্ধান পেলেই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে বাড়ির সবচেয়ে গম্ভীর, সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। তখন যেন চারপাশের সব কিছু থেকেই নিজেকে গুটিয়ে নেয় সে। মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় এইসব কেসগুলো যেন আর নাই আসে, কিন্তু পরক্ষণে বুঝতে পারি কেস ছাড়া ব্যোমকেশ যেমন অসম্পূর্ণ, তেমনি ব্যোমকেশ ছাড়া আমার জীবনটাও যেন কেমন ফাঁকা হয়ে যায়। থানায় ডিউটি রুমে বসেছিলেন দাসবাবু। বেশ একটা ঝিমুনি এসে গিয়েছিল ওনার। অনেক রাত হয়েছে, ঘড়ির কাঁটা প্রায় 12:30 ছুঁই ছুঁই। এমন সময় বিকট শব্দে টেলিফোনটা বেজে উঠল। দাসবাবু চমকে ঘুম ভেঙে উঠে একটু ধাতস্থ হয়ে রিসিভারটা তুললেন। উল্টো দিক থেকে ভেসে এলো এক উত্তেজিত ও ভয়ার্ত কণ্ঠস্বর। হ্যালো হ্যালো স্যার, স্যার ওরা দাদাকে আর বৌদিকে মেরে দিয়ে চলে গেছে স্যার। আপনারা আপনারা তাড়াতাড়ি আসুন। ওরা ওরা দাদা বৌদিকে গুলি করেছে স্যার। তাড়াতাড়ি আসুন স্যার, প্লিজ। দাসবাবু ছিলেন পোড় খাওয়া পুলিশ অফিসার। এমন সংবাদ তাঁর কাছে নতুন নয়। বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি বললেন, ঠিক আছে, আমি বাহিনী নিয়ে এক্ষুনি পৌঁছচ্ছি, কিন্তু জায়গাটা একটু বলবেন? বিধাননগর স্যার, বিধাননগরে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে তার পিছনের দিকের গলিটা দিয়ে ঢুকলেই শঙ্কর দত্তর বাড়ি। দাসবাবু রিসিভারটা নামিয়ে রাখলেন। মিনিট 20 মধ্যেই থানার পুলিশ বাহিনী রওনা হওয়ার প্রস্তুতি নিল। বিধাননগর পৌঁছাতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। ঘড়ির কাঁটায় তখন রাত 1:15। গিয়ে দাসবাবু দেখলেন একটি বাড়ির সামনে জনা 30-40 লোকের ভিড় জমেছে। প্রথমে তিনি কনস্টেবলদের নির্দেশ দিলেন ভিড় সরিয়ে জায়গাটা ফাঁকা করতে। দাসবাবু এবং তার এক সহকারী এগিয়ে গেলেন বাড়ির মূল ফটকের দিকে। পুলিশকে ঢুকতে দেখে উপস্থিত লোকজন একটু সরে দাঁড়ালো। চারদিকে চাপা ফিসফাস, উৎকণ্ঠা আর আতঙ্কের আবহ। ফটক পেরিয়েই দাসবাবুর চোখ পড়ল কল ঘরের দিকে। বাড়িটা ইংরেজি এল অক্ষরের আদলে তৈরি। স্নানঘর আর কলঘরই সম্ভবত মূল ভবনের বাইরে আলাদা অংশে অবস্থিত। সেই কলঘরের সামনেই একটি টিউবওয়েলের পাশে পড়ে রয়েছে দুটো নিথর দেহ। মহিলাটিকে দেখেই বোঝা গেল তিনি আর বেঁচে নেই। পুরুষটির অবস্থাও একই। তবু নিশ্চিত হওয়ার জন্য দাসবাবু অত্যন্ত সন্তর্পণে দুজনেরই নাড়ি পরীক্ষা করলেন। না, কেউই জীবিত নন। তিনি চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন। হাতে টর্চ ছিল বটে, কিন্তু কলঘরের আশেপাশে আবর্জনা আর অব্যবহৃত জিনিসপত্রের স্তূপ পড়ে থাকায় রাতের অন্ধকারে খুব বেশি কিছু বোঝা গেল না। কোথাও কোনো সংঘর্ষের স্পষ্ট চিহ্ন প্রথম দর্শনে চোখে পড়ল না। ঠিক সেই সময় এক ব্যক্তি কাঁদতে কাঁদতে ছুটে এসে দাসবাবুর পায়ে লুটিয়ে পড়লেন। স্যার, স্যার ওরা আমার দাদা বৌদিকে মেরে ফেললো স্যার। এবার আমরা তো অনাথ হয়ে গেলাম স্যার। আমাদের বাড়িতে আর বড় বলে কেউ রইল না। দাদা, দাদা গো। দাসবাবু জানতেন পুলিশি পেশায় আবেগের স্থান অত্যন্ত সীমিত। এই মুহূর্তে সমবেদনার চেয়ে তথ্যই বেশি প্রয়োজন। আপনি কে? স্যার, আমি প্রভাস দত্ত, শঙ্কর দত্তের নিজের ভাই।
আমি আপনাকে ফোন করেছিলাম। আপনাদের বাড়িতে কে কে রয়েছেন? আগে দাদা, বৌদি আর ওদের একমাত্র নাতনি, আর আমি, আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, আর দুজন কাজের লোক। এ বাড়িতে আর কেউ থাকে না স্যার। দাসবাবু এক মুহূর্ত চুপ করে রইলেন। এত রাতে উপস্থিত সবাইকে জেরা করা বোধহয় সমীচীন হবে না। তার চেয়ে ঘটনাস্থল সুরক্ষিত রাখা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করাই জরুরি। তিনি আর দেরি না করে লাশ দুটো ময়না তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিলেন। তখন সকাল 7:30 হবে। আমি আর ব্যোমকেশ বসে চা পান করছিলাম। খোকা তখনও ঘুম থেকে ওঠেনি। সত্যবতী আর পুঁটিরাম জল খাবারের প্রস্তুতিতে ব্যস্ত। চা শেষ করে খবরের কাগজটার দিকে হাত বাড়াবো এমন সময় ঘরের টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে কর্কশ স্বরে বেজে উঠল। দেখলাম ব্যোমকেশ নিজের জায়গায় গা এলিয়ে বসে আছে। ওর এই ভঙ্গির অর্থ আমি ভালোই জানি, ফোনটা আমাকেই ধরতে হবে। ওর অলিখিত নির্দেশ অগ্রাহ্য করার সাহস আমার কোনোদিনই হয়নি। তাই উঠে গিয়ে রিসিভারটা তুলে নিলাম। রিসিভার কানে দিতেই ভেসে এলো এক অতি সুপরিচিত কণ্ঠস্বর। দাসবাবু, কোনো কেসের ব্যাপারই হবে, একথা মনে হতেই কৌতূহল জাগল। কি দাসবাবু, ব্যাপারখানা কি? এত সকালে যে? আপনি আর ব্যোমকেশ বাবু ফাঁকা আছেন নাকি হাতে কোনো কেস রয়েছে? না, ব্যোমকেশের হাতে এখন সেরকম কোনো কেস তো নেই, আর মক্কেল পেলেও এখন মন্দ হয় না। ঠিক মক্কেল পাওয়ার মতো কেস নয়, তবে কাল রাত্রে স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে খুন করা হয়েছে। কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে। তা একবার ঘটনাস্থলে আসবেন নাকি? আমি রিসিভারটা হাত দিয়ে চেপে ধরে ব্যোমকেশের দিকে তাকিয়ে পুরো ঘটনাটা সংক্ষেপে জানালাম। ব্যোমকেশ আর দেরি না করে আমার হাত থেকে রিসিভারটা নিয়ে নিল। আমরা এক্ষুনি বেরোচ্ছি দাসবাবু, ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। আপনি ঠিকানাটা আর একবার বলুন। দাসবাবু ঠিকানাটা বলতে লাগলেন। ব্যোমকেশ তার ছোট ডায়েরিটা বের করে মন দিয়ে সব লিখে নিল। ফোনটা রাখতেই আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিছুই তো জানো না কেসটা সম্পর্কে, তাহলে হঠাৎ করে রাজি হয়ে গেলে যে? মানে? ব্যোমকেশ মুচকি হেসে আমার দিকে তাকালো। আরে অজিত, বাড়িতে বসে বসে ভালো লাগছে না, হাতে একটু কাজ না থাকলে আমার চলে। কি হবে কাজ করে? সে তো পুলিশের জন্য খাটা, ব্যক্তিগত লাভ তো কিছু হবে না। ব্যোমকেশ হেসে মাথা নাড়ল। অজিত, ব্যোমকেশ বক্সি টাকার জন্য কবে কাজ করেছে? কথাটার জবাব আমার জানা ছিল না। বুঝলাম ব্যোমকেশের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। একবার যখন সিদ্ধান্ত নিয়েছে যে বিধাননগর যাবে, তখন তাকে আর আটকানো যাবে না। আমিও তৈরি হয়ে নিলাম। মিনিট 15 মধ্যেই আমরা দুজন বেরোনোর জন্য প্রস্তুত। ঘর থেকে বেরিয়ে দেখি সত্যবতী আর পুঁটিরাম মিলে জলখাবারের আয়োজন প্রায় শেষ করে ফেলেছে। আমাদের সামনে খাবার বাড়তে বাড়তেই সত্যবতী খোকাকে ঘুম থেকে তুলতে ভেতরের ঘরে চলে গেল। বিষয়টা যে ওর মোটেই ভালো লাগেনি সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। রোজ ধীরে সুস্থে সকাল 9টা, 9:30টার দিকে জলখাবার তৈরি হয়, কিন্তু এই আকস্মিক কেস এসে পড়ায় সব কিছুই তড়িঘড়ি করতে হয়েছে। তাই বেরোনোর আগে ব্যোমকেশের সঙ্গে সে বিষয়ে আর কোনো কথা বলল না। আমরা তাড়াতাড়ি জলখাবার সেরে বাড়ি থেকে বেরিয়ে সামনের মোড়ের মাথায় এসে একটা ট্যাক্সি ধরলাম। নির্দিষ্ট ঠিকানাটা বলতেই গাড়ি চলতে শুরু করলো। রাস্তায় যেতে যেতে আমি ভাবতে লাগলাম, ঘটনাটা আসলে কি হতে পারে। সাধারণ খুনের কেস হলে ব্যোমকেশের খুব একটা আগ্রহ জন্মাবে না, তবে দাসবাবু নিজে যখন ডেকেছেন, নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যা তাঁর নজরে এসেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। বিধাননগর পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। গিয়ে দেখলাম উল্লেখিত বাড়িটার সামনে
কয়েকজন পুলিশ কনস্টেবল পাহারা দিচ্ছে। আমাদের দেখে তাঁদের একজন এগিয়ে এলো। আমাদের দুজনকেই সে চিনতে পেরেছে। ব্যোমকেশবাবু, অজিতেশবাবু, আসুন। দাসবাবু আপনাদের আসার কথা আগে থেকেই বলে দিয়েছিলেন। উনি ভেতরেই আছেন। আমরা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম দাসবাবু এক মধ্যবয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। আমাদের দেখতে পেয়ে তিনিও এগিয়ে এলেন। আসুন ব্যোমকেশবাবু, আসুন অজিতবাবু, এদিকে আসুন। ব্যোমকেশ চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। দাসবাবু, একটা বিষয় খুলে বলুন, এখানে ঠিক কি হয়েছে? দাসবাবু একটু চুপ করে থেকে যেন কথাগুলো গুছিয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন। আসলে ব্যোমকেশবাবু, কাল রাত্রে এবাড়ির কর্তা শঙ্কর দত্ত এবং তার স্ত্রী গৌরী দত্তকে কে বা কারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এই কলতলাতেই খুন করেছে। কাল রাতে আমরা জিজ্ঞাসাবাদ করিনি, আজ থেকেই সেই কাজ শুরু করব। আমিও মিনিট 15 আগে এসে পৌঁছেছি। আমার কনস্টেবলরা সারা রাত এখানে পাহারা দিয়েছে। ফরেন্সিকের দলও কাল রাত্রে আসতে পারেনি, তারাও এখনই এসে পৌঁছেছে। জায়গাটা তারা ভালো করে পরীক্ষা করবে। তার আগে যদি আপনি ঘটনাস্থলটা দেখতে চান, দেখে নিতে পারেন। দাসবাবুর পিছন পিছন আমরা বাড়ির কল ঘরের দিকে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতেই ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা দাসবাবু, আপনাকে কে খবরটা দিয়েছিলেন? এবাড়ির ছোট কর্তা প্রভাস দত্ত, শঙ্করবাবুর নিজের ভাই, তিনি আমাকে প্রথম ফোনটা করেন। ফোন পেয়েই আমি ঘণ্টাখানেকের মধ্যে এখানে পৌঁছে যাই। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আমি আর দাসবাবু বাইরে দাঁড়িয়েই রইলাম। ব্যোমকেশ একাই কলঘরের ভেতরে ঢুকে পড়ল। ওকে দেখে মনে হচ্ছিল যেন মাটির প্রতিটি ইঞ্চি চোখ দিয়ে মেপে নিচ্ছে। কখনো টিউবওয়েলের গা পরীক্ষা করছে, কখনো বা তার মুখের ভেতর উঁকি দিচ্ছে, আবার কখনো চারপাশের আবর্জনার স্তূপে টর্চের আলো ফেলছে। অনেকক্ষণ ধরে নিখুঁতভাবে সব কিছু পর্যবেক্ষণ করার পর বিভিন্ন জায়গা থেকে কয়েকটি বস্তু তুলে নিজের রুমালে জড়িয়ে পকেটে রেখে দিল। কি পেলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। প্রায় আধ ঘন্টা ধরে গোটা কলঘরটা খুঁটিয়ে দেখে তবেই বাইরে বেরিয়ে এলো। এদিকে ফরেন্সিকের দলও কাজে নেমে পড়েছে। তাঁদের সুবিধার জন্য আমরা একটু দূরে সরে দাঁড়ালাম। ব্যোমকেশ তখন পকেট থেকে সাদা রুমালটা বের করে খুলে ধরল। রুমালের ভেতরে রয়েছে 4টি সিগারেটের ফিল্টার আর 2টি বুলেটের খোল। ব্যোমকেশ কিছুক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থেকে বলল, দাসবাবু, খুনি সম্ভবত একজন নয়, দুজন কিংবা তারও বেশি ছিল। তবে দুজন হওয়ার সম্ভাবনাই বেশি। সে সেখান থেকে একটি বুলেটের খোল হাতে তুলে দেখল। এই দুটো বুলেটের খোল দেখুন। গুলি চালানোর পর সাধারণত এগুলো ঘটনাস্থলেই পড়ে থাকে, আর এগুলো যে জায়গায় পড়েছিল তা দেখে আমার মনে হচ্ছে গুলিটা ওই ঝোপটার আড়াল থেকেই ছোঁড়া হয়েছিল। ব্যোমকেশ হাত তুলে একটু দূরের ঝোপ ঝাড় দেখালো। ওদিকটা নোংরা, চারিদিকে অব্যবহৃত জিনিসপত্রের স্তূপ। এখানে লুকিয়ে থাকা খুবই সহজ, বাইরে থেকে কাউকেই চোখে পড়বে না। চলুন এবার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা যাক। দাসবাবু আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমি লক্ষ্য করেছি এই ধরনের ঘটনায় ব্যোমকেশ সাধারণত প্রথমেই সবাইকে আলাদা আলাদা করে জেরা করে না। আগে সকলের মুখ থেকে ঘটনার সামগ্রিক বিবরণ শোনে, তারপর প্রয়োজন হলে একান্তে ডেকে প্রশ্ন করে। আমরা ঘরে ঢুকতেই প্রথম যে মধ্যবয়স্ক ভদ্রলোক উঠে দাঁড়ালেন তাকে আমি আগেই দেখেছি। দাসবাবু তার পরিচয় করিয়ে দিলেন। ইনি নিহত শঙ্কর দত্তের ভাই প্রভাস দত্ত। ব্যোমকেশ ভদ্রলোকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রভাসবাবু, কাল রাতে ঠিক কি হয়েছিল যা জানেন সবিস্তারে বলুন। কোনো ছোটোখাটো বিষয়ও বাদ দেবেন না। অনেক সময় তুচ্ছ বলেই মনে হওয়া ঘটনায় সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়। প্রভাস দত্তকে দেখে বোঝা যাচ্ছিল শোকের ছায়া এখনও তার মুখ থেকে মুছে যায়নি। চোখ দুটো লাল, গলাও ভারী। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। অন্যান্য দিনের মতো কাল রাতেও আমরা
রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমাদের বাড়িতে সবাই সাধারণত 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, জেগে থাকে শুধু আমার ছেলে। আচ্ছা, আপনাকে একটু বিস্তারিত বলি, তাহলে আপনার বুঝতে হয়তো সুবিধা হবে। দেখুন, এই বাড়ির গঠন তো আপনি দেখেইছেন। উপরতলায় 2টো ঘর আর নিচতলায় 4টে ঘর রয়েছে। কলঘরটা বাড়ির বাইরের অংশে। নিচের একটা ঘরে থাকতেন আমার দাদা শঙ্কর দত্ত আর বৌদি গৌরী দত্ত। আমি আর আমার স্ত্রী রূপা থাকি উপরতলার একটা ঘরে। নিচতলার একটা ঘর রান্নাঘর হিসাবেই ব্যবহৃত হয়। বাকি 2টো ঘরের একটায় থাকে আমার ছেলে আর অন্যটায় আমার মেয়ে। আমার ছেলের নাম বিকাশ দত্ত আর মেয়ের নাম সুমনা দত্ত। মেয়ে বড়, ওর বয়স এই 19 বছর, আর বিকাশের মাত্র 14। তখন রাত 11টা 15 কি 20 হবে। আমরা সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে শুয়ে পড়েছি। হঠাৎ শুনতে পেলাম বিকাশ চিৎকার করছে, বাড়িতে চোর পড়েছে, চোর পড়েছে! আমার ঘরের দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, কেউ এসো খোলো, দরজাটা খুলে দাও। প্রভাস একটু জল খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন। আমরা ঘর থেকে বেরোতে বেরোতে 3-4 মিনিট কেটে গিয়েছিল। ততক্ষণে দেখি পাশের ঘর থেকে ওর দিদি মানে সুমনা বেরিয়ে দরজাটা খুলে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে বাড়ির চারপাশটা খুঁজতে লাগলাম, চোর কোথাও লুকিয়ে আছে কিনা সেটাই দেখার চেষ্টা করলাম। বাড়ির সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই দেখি ছাদের দরজার তালাটা কেউ ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। ব্যাপারটা আমার খুবই অদ্ভুত লেগেছিল, কারণ বিকেলবেলা জামা কাপড় তুলে আনার পরেই ছাদের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়, তারপর আর সেটা খোলা হয় না। কিন্তু কখন তালাটা কাটা হলো, কে কাটলো, কিছুই বুঝতে পারিনি। আর যদি সত্যি তালা কাটা হয়ে থাকে, তবে সেই শব্দ আমি বা আমার স্ত্রী কেউই পেলাম না কেন? পরে মনে হলো হয়তো তখন আমরা সবাই নিচে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, তাই হয়তো শব্দটা কানে যায়নি। উপরে উঠে আমরা কাউকে খুঁজে পেলাম না, চোরেরও কোনো চিহ্ন ছিল না। তখন ঘর থেকে আর একটা তালা এনে ছাদের দরজাটা আবার বন্ধ করে দেওয়া হলো। এই পর্যন্ত বলেই প্রভাসবাবু থেমে গেলেন। ব্যোমকেশ এবার বিকাশের দিকে তাকালো। আচ্ছা বিকাশ, তুমি অত রাত পর্যন্ত কি করো? আসলে স্যার, আমি একটু আঁকতে ভালোবাসি, তাই আঁকার কাজ করতে গিয়ে রাত হয়ে যায়। কোনো ছবি আঁকা শুরু করলে সেটা শেষ না করে শুতে গেলে আমার অস্বস্তি হয়, তাই বেশিরভাগ দিনই আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করি। ব্যোমকেশ মাথা নেড়ে কথাটা মনে রাখল, তারপর আবার প্রভাসবাবুর দিকে ফিরে তাকালো। আচ্ছা প্রভাসবাবু, বাকিটা বলুন। এতক্ষণে প্রভাসবাবু খানিকটা ধাতস্থ হয়েছেন। এক গ্লাস জল খেয়ে আবার বলতে শুরু করলেন। আমরা সবাই মিলে চারিদিকটা ভালো করে খুঁজে দেখি, দেখলাম চোর নেই। বাড়ির সবাই জেগে গেছে দেখে সে হয়তো পালিয়ে গেছে, কিন্তু আমাদের সেই ধারণা যে সম্পূর্ণ ভুল ছিল তার প্রমাণ পেলাম মিনিট 10-এর মধ্যেই। আমরা সবাই যে যার ঘরে ফিরে গিয়েছিলাম। দাদা আর বৌদি অবশ্য ওই পাশের জঙ্গলের দিকটা তো একবার গিয়েছিলেন, মানে যদি চোরটা ওদিকে গিয়ে পালিয়ে থাকে সেই জন্য। আসলে ওদের একমাত্র নাতনিটা ওদের কাছেই থাকে, তাই তাকে নিয়ে একটু বেশিই চিন্তিত থাকতেন দুজনে। জঙ্গলের দিকটায় যাওয়ায় ওদের পায়ে কাদা লেগেছিল, সেই কাদা ধুতেই দুজনে কলঘরে গিয়েছিলেন। ঠিক তখনই 2টো গুলির শব্দ কানে এলো। প্রথমে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম, কিছুই বুঝে উঠতে পারিনি। প্রায় মিনিট খানেক পরে আমরা কলতলার দিকে ছুটে যাই, গিয়ে দেখি বৌদি তখন মারা গিয়েছেন। গুলিটা লেগেছিল বুকের ঠিক বাঁ দিকে। আর দাদা? দাদা তখনও বেঁচে ছিলেন, ওর গলায় গুলি লেগেছিল। সে দৃশ্য দেখে আমরা মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আবার ছেলে বিকাশী তখন আমাকে বলল, বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশে খবর দাও, পুলিশ আসা খুব দরকার। আমার স্ত্রী রূপা ততক্ষণে জ্ঞান হারিয়েছিল। আমার মেয়ে সুমনা ওকে সামলানোর চেষ্টা করছিল। আমি তখনই থানায় ফোন করে দাসবাবুকে খবরটা দিই। এই পর্যন্ত বলে প্রভাসবাবু থেমে গেলেন।
ব্যোমকেশ চুপ করে নিজের মনে কি যেন ভাবতে লাগলো। ওর চোখ দুটো ক্রমশ স্থির হয়ে উঠছিল। বুঝলাম মাথার ভেতরে ইতিমধ্যেই ঘটনার একটা প্রাথমিক ছবি গড়ে উঠেছে। কিছুক্ষণ পরে সে মুখ তুলে জিজ্ঞেস করল, আচ্ছা প্রভাসবাবু, আপনার দাদার কি কোনো শত্রু ছিল? কি করে জানবো ব্যোমকেশ বাবু? তবে এটুকু বলতে পারি, আমার দাদা খুবই ভালো মানুষ ছিলেন। কিন্তু ব্যবসা করতে গেলে শত্রু তো তৈরি হয়ই। তবে ব্যবসার কারণে কেউ দাদাকে খুন করবে, এ কথা আমার ঠিক বিশ্বাস হয় না। ঠিক এমন সময় পাশ থেকে প্রভাসবাবুর স্ত্রী রূপা দেবী হঠাৎ বলে উঠলেন, আচ্ছা, এটা ইয়াসিন মিন্টুর কাজ নয় তো? প্রভাসবাবু যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশের ভ্রু দুটো সামান্য কুঁচকে উঠেছে। এই ইয়াসিন মিন্টুকে? ইয়াসিন মিন্টু এ অঞ্চলের কুখ্যাত সমাজ বিরোধী। দাসবাবু নিশ্চয়ই চিনবেন। বছরে 3-4 বার গ্রেপ্তার হয়, কিন্তু রাজনৈতিক প্রভাবের জোরে আবার ছাড়া পেয়ে যায়। ব্যোমকেশ এবার রূপা দেবীর দিকে ফিরে তাকালো। আচ্ছা রূপাদেবী, আপনার কেন মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে ইয়াসিন মিন্টুর হাত থাকতে পারে? রূপা দেবী মাথা নিচু করে চুপ করে রইলেন। আমি লক্ষ্য করলাম সুমনাও মাথা নিচু করে বসে আছে, যেন কথাটা উঠতেই অস্বস্তিতে পড়েছে। শেষ পর্যন্ত প্রভাসবাবুই বলতে শুরু করলেন, কি আর বলবো স্যার, যত নষ্টের গোড়া আমার মেয়েটাই। কি করে যে ইয়াসিন মিন্টুর প্রেমে পড়েছিল আজও বুঝতে পারি না। একবার তো বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল ওর সঙ্গে, কিন্তু পালিয়ে গিয়ে বুঝতে পারে ছেলেটার কিছুই করার ক্ষমতা নেই, কোনো কাজকর্ম নেই, রোজগার নেই, সংসার চালাবে কি করে। তাই দিন 3 পরে নিজেই বাড়ি ফিরে আসে। সুমনা ফিরে আসার পর প্রায় মাসখানেক ইয়াসিন মিন্টুকে আর এদিকে দেখা যায়নি। আমরা ভেবেছিলাম বুঝি বিপদ কেটে গিয়েছে। আমার মেয়ের কোনো শারীরিক ক্ষতি সে করেনি, কিন্তু কিছুটা দুশ্চিন্তা হলেও তারপরে নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু মাস কয়েক পরে আবার নতুন ঝামেলা শুরু হলো। এই আজ থেকে ধরুন প্রায় 6 মাস আগে এক ভর সন্ধ্যায় ইয়াসিন মিন্টু তার দলের কয়েকজন লোক নিয়ে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির হয়। এসে আমাদের শাসিয়ে বলে আমরা নাকি সুমনাকে ওর ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে আটকে রেখেছি, ওর সঙ্গে বিয়ে করতে দিচ্ছি না। চিন্তা করে দেখুন কত বড় সাহস শয়তানটার। সেদিনই দাদার সঙ্গে ওর খানিকটা কথা কাটাকাটিও হয়েছিল। তারপর অবশ্য সে আর বিশেষ ঝামেলা করেনি, চুপচাপই ছিল। কে জানে এখন আবার হয়তো ওই পুরনো আক্রোশ থেকেই এইসব করেছে কিনা। তবে তার পক্ষে কিন্তু এই ধরনের খুন খারাপি করা মোটেই অস্বাভাবিক নয়। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো এতক্ষণে পাওয়া প্রতিটি তথ্য নিজের মনে সাজিয়ে নিচ্ছে। আচ্ছা প্রভাসবাবু, আপনি বললেন আপনার দাদার নাতনি এ বাড়িতেই থাকে, কেন? সেও আর এক ইতিহাস স্যার। আমার দাদার 2 মেয়ে, রঞ্জিতা আর সঞ্চিতা। রঞ্জিতা বড়, সঞ্চিতা তার থেকে কয়েক বছরের ছোট। কলেজে পড়ার সময় রঞ্জিতা এক গ্যারেজ মেকানিককে ভালোবেসে বিয়ে করে বাড়ি থেকে চলে গিয়েছিল। কিন্তু ওই যে ভাগ্য সহায় হয়নি, তাই বিয়েটাও টেকেনি। বাচ্চা হওয়ার পর থেকেই ওর স্বামী মদ খেয়ে রঞ্জিতার উপর অত্যাচার শুরু করে, প্রায়ই মারধর করত। এক সময় আর সহ্য করতে না পেরে রঞ্জিতা বাপের বাড়ি ফিরে আসে। দাদা অবশ্য অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ওকে আবার গ্রহণ করেছিলেন, কিন্তু আগের মতো আর কখনো কথা বলতেন না। আত্মগ্লানি, সংসারের ভাঙন, নাকি অন্য কোনো কারণ তা ঠিক জানি না। বছর 2 আগে রঞ্জিতা আত্মহত্যা করে। তারপর থেকেই ওর একমাত্র মেয়ে পাপড়ি এই বাড়িতেই মানুষ হচ্ছে। আর একটা অদ্ভুত ব্যাপার জানেন স্যার, এই রঞ্জিতা মারা যাওয়ার মাসখানেকের মধ্যেই ওর স্বামী বিমল ঘোষও মারা যায়। শুনেছিলাম কত দুর্ঘটনায় মারা গিয়েছিল। ব্যোমকেশ মন দিয়ে সব কথা শুনল। আচ্ছা তাহলে শঙ্করবাবুর ছোট মেয়ে সঞ্চিতা এখন কি করেন? আগে সঞ্চিতা এখন অন্তঃসত্ত্বা, হাসপাতালেই ভর্তি রয়েছে। ওর স্বামীও সেখানেই আছে। ওর বিয়েটা অবশ্য দাদার পছন্দ করেই হয়েছিল।
আপনারা কি গৌরী দেবী আর শঙ্করবাবুর মৃত্যুর খবর সঞ্চিতাকে জানিয়েছেন? প্রভাসবাবু মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন। কি বলবো স্যার, একটা মেয়েকে তার বাবা মায়ের মৃত্যু সংবাদ দেওয়া কতটা কষ্টের কাজ তা ভাষায় বোঝানো যায় না। কিন্তু এখন বাড়ির সবচেয়ে বড় তো আমি, তাই সমস্ত দায়িত্ব আমার কাঁধেই। খবরটা আমি ওকে জানিয়েছি। ও এখন হাসপাতালে, ওর সন্তান জন্মানোর সময়ও খুব কাছাকাছি। আজ মর্গ থেকে দাদার বৌদির দেহ পাওয়ার পর ওর স্বামী হয়তো শ্মশান পর্যন্ত আসবে, কিন্তু সঞ্চিতার আসার অবস্থা নেই। ব্যোমকেশ কিছুক্ষণ অপেক্ষা করল। মনে হলো এতক্ষণে শোনার সমস্ত তথ্য নিজের মনে একবার মিলিয়ে নিচ্ছে। আচ্ছা বেশ, তবে এই মুহূর্তে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। আচ্ছা, আপনাদের বাড়ির ছাদটা কি একবার দেখা যাবে? একবার ছাদটা দেখতে এলে ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই ব্যোমকেশ বাবু, আসুন। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যোমকেশের চোখে পড়ল এক কোণে একটা কাটা তালা পড়ে রয়েছে। সে অত্যন্ত সন্তর্পণে তালাটা তুলে নিজের সাদা রুমালে মুড়ে দাসবাবুর হাতে দিয়ে দিল। এটা আঙুলের ছাপ পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে। আপাতত এটা আপনার কাছেই থাক। ছাদে উঠে ব্যোমকেশ চারপাশ খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। কখনো ছাদের মেঝে, কখনো জল ট্যাঙ্ক, কখনো পাঁচিলের ধারে গিয়ে নিচের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরে সে ছাদের এক কোণ থেকে একটি নীল সুতোর টুকরো এবং একটি নীল জামার বোতাম খুঁজে পেল। সেগুলো সাবধানে রুমালে মুড়ে দাসবাবুর হাতে তুলে দিল। এরপর ছাদের এক প্রান্তে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ দাসবাবুকে কাছে ডাকল। এই দেখুন দাসবাবু। দাসবাবু এগিয়ে যেতেই ব্যোমকেশ ছাদের কিনারার দিকে আঙুল দিয়ে দেখালো। আততায়ীরা প্রথমে ছাদ দিয়েই বাড়ির ভেতরে ঢুকেছিল। তার প্রমাণ এই ঘষে যাওয়ার দাগগুলো। এখানকার রং এখনো পুরোপুরি শুকোয়নি, সবে প্লাস্টার আর রঙের কাজ হয়েছে, তাই ঘর্ষণের দাগগুলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার ধারণা ওরা হয় এই পাইপ বেয়ে উপরে উঠেছিল, নয়তো ওই আম গাছ থেকে সরাসরি জল ট্যাঙ্কের উপর লাফ দিয়েছিল, তারপর জল ট্যাঙ্ক থেকে নেমে মূল ছাদে এসে তালাটা কেটেছে। আর একটা কথা, আমার বিশ্বাস এই বাড়ির আশেপাশে ভালো করে খুঁজলে আপনারা ব্লেড পাবেন, সম্ভবত টেন্সার ব্লেড। তালাটা কাটতে সেটাই ব্যবহার করা হয়েছে। দাসবাবু মন দিয়ে প্রতিটি কথা শুনে মাথা নাড়লেন। এরপর ব্যোমকেশ আর একবার চারিদিকে চোখ নিল। এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই দাসবাবু, আমরা তাহলে উঠি। মূল ফটক দিয়ে বেরিয়ে আসার পর দেখলাম ব্যোমকেশ দাসবাবুকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে নিচু গলায় কিছুক্ষণ কিসব আলোচনা করল। আমি ইচ্ছে করেও ওদের কথা শুনতে পেলাম না। কথা শেষ করে ব্যোমকেশ আমার কাছে ফিরে এলো। চলো অজিত, এবার ফেরা যাক। আমরা হাঁটতে হাঁটতে বিধাননগরের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসে পৌঁছালাম। ওখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখে ব্যোমকেশ দাঁড়িয়ে পড়ল। চলো অজিত, একটু চা খাওয়া যাক, মাথাটা বড্ড ধরে রয়েছে। চায়ের দোকানের বেঞ্চে বসেই আমি আর কৌতূহল চেপে ধরে রাখতে পারলাম না। আচ্ছা ব্যোমকেশ, দাসবাবুকে আলাদা করে কি বললে বলো তো? ব্যোমকেশ আমার প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে বলল, দাদা 2 কাপ কড়া করে বেশ আদা দিয়ে চা দিন তো। আমরা কয়েক মিনিট ধরে চা খাচ্ছিলাম। ব্যোমকেশ যেন নিজের চিন্তার জগতে ডুবেছিল। এমন সময় আমাদের পাশের বেঞ্চে এসে বসলো কয়েকজন লোক। মোটামুটি বয়স্কই বলা যায়, 50-এর কাছাকাছি বয়স হবে। বসেই তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। এই বাংলায় পুলিশ দিয়ে কিচ্ছু হবে না। এই দিনের পর দিন লোক মরে যাচ্ছে, কেউ কিছু করতেই পারছে না। দেখুন না, এখনও দেখুন কোনো প্রগতি নেই। এখনও শুধু ওদের পুরো বাড়িটা ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখছি, আর কিচ্ছুটি কাজ করছে না। পুলিশের তো রাতে টহল দেওয়ার কাজ, সে কাজ তারা করে না। কেউ খুন হয়ে গেলে তারপর এসে পরিবারের সঙ্গে হুজ্জুতি করা। হ্যাঁ তা ঠিক, তবে সেদিন একটা জিনিস দেখেছিলাম। অন্যরা কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। রবি দাসকে
রবিদাস? রবিদাস ওইখানে কি করছিল? জানি না কি করছিল, তবে ওকে আর আরেকটা লোককে ওদিন ঘোরাঘুরি করতে দেখেছিলাম। আরেকজনকে ঠিক চিনতে পারিনি, তবে শুধু চেনা চেনা লাগছিল। তা রবিদাস হঠাৎ এই এলাকায়? কে জানে, তবে ওর নামে তো কম কথা শোনা যায় না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ও তো খুব কুখ্যাত প্রকৃতির লোক। কখন যে কি করে বসবে তার ঠিক নেই। এই পর্যন্ত বলেই লোকগুলো নিজেদের চা শেষ করল। তারপর ধীরে ধীরে উঠে চলে গেল। আমি চায়ের কাপ হাতে বসে রইলাম। ব্যোমকেশকে দেখলাম সে অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো কথোপকথনটাই শুনেছে, কিন্তু মুখে কোনো মন্তব্য করল না, যেন শুনেও শুনল না। চা শেষ হলে সে দোকানদারকে দাম মিটিয়ে দিল। অজিত, তুমি বাড়ি চলে যাও, আমার কয়েকটা কাজ আছে, আমি পরে ফিরবো। কি কাজ? আমিও চলি না তোমার সঙ্গে? হ্যাঁ, কি বলো? না, এই কাজটা আমাকে একাই করতে হবে। ব্যোমকেশের কথার আর কোনো জবাব দিলাম না। বুঝতে পারছিলাম ওর মাথায় কিছু একটা ঘুরছে, তবে এটা এখন আমাকে বলার ইচ্ছে ওর নেই। আমি একাই বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই সত্যবতী প্রশ্ন করল, কি গো, ব্যোমকেশ কোথায়? হ্যাঁ, ওর নাকি কয়েকটা কাজ আছে। বলল ফিরতে দেরি হতে পারে। দেরি হলে আমাদের আর ওর জন্য অপেক্ষা করতে হবে না। কি বলি বলো? আচ্ছা আসুক, দেখছি ওকে আমি। বৌঠানের গলায় বিরক্তির সুর স্পষ্টই টের পেলাম। আমি আর কথা বাড়ালাম না। খোকা তখন নিজের খেলনা নিয়ে খেলছিল। সারাদিন তো তার সঙ্গে বিশেষ সময় কাটানো হয় না, তাই আমিও কিছুক্ষণ ওর পাশে বসে রইলাম। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। ঘড়িতে তখন প্রায় 2টো বাজে। সত্যবতী খাবার বেড়ে দিল। আমি কোনো কথা না বলে স্নান সেরে খেতে বসলাম। খাওয়ার সময় সত্যবতী অবশ্য 2-1বার ব্যোমকেশের প্রসঙ্গ তুলেছিল, কিন্তু আমি বিশেষ কিছু বলতে পারলাম না, কারণ আমিও জানতাম না সে কোথায় গেছে কিংবা কি করছে। খাওয়া দাওয়া শেষ করে খোকাকে নিয়ে নিজের ঘরে শুয়ে পড়লাম। ভাবলাম বিকেলের দিকে হয়তো একটু বেরোবো, কিন্তু দুপুরের ভাত আর গরমের চোটে কখন যে চোখ লেগে গিয়েছিল তা টের পাইনি। ঘুম ভাঙার আগে পর্যন্ত ব্যোমকেশের আর কোনো খোঁজ পেলাম না। ঘুম থেকে উঠে বাইরে এসে বৈঠকখানায় ঢুকতেই দেখলাম ব্যোমকেশ আর সত্যবতী দিব্যি গল্প করছে। বেশ হাসি ঠাট্টাও চলছে। বুঝলাম ভায়া ইতিমধ্যেই বৌঠানের রাগ ভাঙিয়ে ফেলেছে। আমি মুখ চোখ ধুয়ে এসে ওদের আড্ডায় যোগ দিলাম। খোকা তখনও ঘুম থেকে ওঠেনি। তা ভায়া, গিয়েছিলে কোথায়? সেরকম কোনো গোপন কথা নয় অজিত। যে হাসপাতালে শঙ্করবাবু আর গৌরী দেবীর ছোট মেয়ে সঞ্চিতা ভর্তি আছে, সেই হাসপাতালেই গিয়েছিলাম। তথ্যটা যাচাই করে নেওয়ার দরকার ছিল। আমি একটু নড়ে চড়ে বসলাম। তা তথ্যটা কি ঠিক? হ্যাঁ ভাইয়া, ঠিক। সঞ্চিতা গত 4 দিন ধরে ওই হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে। খুব শীঘ্রই সন্তান প্রসব করবে। হ্যাঁ, সঞ্চিতার স্বামীর সঙ্গে দেখা হলো নাকি? না অজিত, ওর সঙ্গে দেখা হয়নি। সে নিজের বাড়িতেই ছিল। রাতে আবার হাসপাতালে আসবে বলে শুনলাম। বুঝলাম। তারপর আর কি করলে? একটা ব্যাপার বেশ ভালোই হয়েছে। ইয়াসিন মিন্টুর পেছনে লোক লাগানো হয়েছে। পুলিশ ওর খোঁজ খবর নিয়েছে। তারপর? আপাতত যা জানা গেছে তাতে গত 2 দিন ধরে সে কলকাতা বা বিধাননগর এলাকায় ছিল না। হুগলিতে তার কাকার বাড়িতে রয়েছে। শুনেছি আজকাল নাকি সে এসব দাদাগিরি অনেকটাই ছেড়ে যন্ত্রপাতি সারাইয়ের কাজ করছে। হুগলিতে একটা বড় কাজ পেয়েছে, সেই কাজের সূত্রেই সেখানে গেছে। আরও জানা গেছে কাজটা শেষ হতে 1 5 লাগবে, তাই একদিন সেখানেই থাকার কথা। তাহলে ইয়াসিন মিন্টুর বিরুদ্ধে অভিযোগটা বোধহয় খুব জোরালো নয় নাকি? হ্যাঁ, এত তাড়াতাড়ি সে কথা বলা যায় না। এই তথ্যগুলো ইয়াসিন মিন্টুর বাবা মার কাছ থেকে পাওয়া, কিন্তু পুলিশের কাজই হচ্ছে তথ্য যাচাই করা। পুলিশ ওকে নিশ্চয়ই খুঁজে বের করবে, প্রয়োজনে থানায় এনে জিজ্ঞাসাবাদও করবে। তারপর দেখা যাবে আসল সত্যিটা কি। এই পর্যন্ত বলে ব্যোমকেশ থেমে গেল। আমি বুঝলাম ওর মাথায় এখনো অনেক প্রশ্ন ঘুরছে।
কিন্তু উত্তরগুলো এখনও পুরোপুরি মেলেনি। সেদিন আর এই কেস নিয়ে বিশেষ কোনো আলোচনা হলো না, কিন্তু ঘটনাটা আবার নতুন মোড় নিল পরের দিন সকালে। পরদিন সকাল 8টা নাগাদ আমি আর ব্যোমকেশ বসে চা পান করছিলাম। এমন সময় টেলিফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। ব্যোমকেশ বিরক্ত মুখে রিসিভারটা তুলে নিল। ওপারে দাসবাবু। ফোনে দাসবাবু যা বললেন তার সংক্ষেপ মোটামুটি এই রকম। গতরাতেই দাসবাবু একটি ছোট পুলিশ দল হুগলির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। সেই দলের কাজ ছিল ইয়াসিন মিন্টুকে খুঁজে বের করে থানায় নিয়ে আসা। দলটি রাত প্রায় 8:30 নাগাদ হুগলিতে পৌঁছায়। ইয়াসিনের কাকার বাড়ির ঠিকানা পুলিশের কাছে ছিল। সেখানে গিয়ে খোঁজ করতেই জানা যায় ইয়াসিন বাড়িতে নেই। মিনিট 15 আগেই জিনিসপত্র নিয়ে হঠাৎ বেরিয়ে গেছে। তখন স্থানীয় থানার সহায়তা নিয়ে আরও বড় আকারে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত ব্যান্ডেল এলাকার একটি বস্তি থেকে ইয়াসিন মিন্টুকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। জিজ্ঞাসাবাদ করে বিশেষ কোনো নতুন তথ্য পাওয়া যায়নি, বরং যা পাওয়া গেছে তাকে শক্তপোক্ত অ্যালিবাই বলাই চলে। শঙ্কর দত্ত এবং গৌরী দেবী খুন হওয়ার সময় ইয়াসিন হুগলিতেই ছিল। তার কাকার বাড়িতে ছিল বলেই একাধিক ব্যক্তি সাক্ষ্য দিয়েছে। পুলিশও সেই তথ্য যাচাই করে দেখেছে। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সে গভীর রাতে হুগলি থেকে বিধাননগরে এসে আবার ফিরে গিয়েছিল। তথ্য বের করার জন্য পুলিশ যথেষ্ট চাপও সৃষ্টি করেছিল, কিন্তু তাতেও বিশেষ কিছু মেলেনি। দাসবাবুর ধারণা ইয়াসিন অন্তত এই বিষয়ে সত্য কথা বলছে, তবে ব্যোমকেশের সন্দেহ পুরোপুরি কাটেনি। ইয়াসিন নিজে না এলেও অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ব্যোমকেশ পুলিশকে আরেকটি বিষয় খতিয়ে দেখতে বলেছে। ইয়াসিন মিন্টুর সঙ্গে রবি দাসের কোনো যোগাযোগ আছে কিনা এটা ভালো করে খুঁজে দেখুন। দাসবাবুও বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। পুলিশ এখন সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো তথ্য পাওয়া যাবে। ফোন রেখে দেওয়ার কিছুক্ষণ পরেই ব্যোমকেশ আবার কোথাও বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সে বিষয়ে আমাকে কিছুই বলল না। এ আর নতুন কি? ব্যোমকেশ যখন কোনো সূত্রের পেছনে ছুটতে শুরু করে তখন তাকে প্রশ্ন করে বিশেষ লাভ হয় না। ফলে আমি আবার অন্ধকারেই রইলাম। ও না ফেরা পর্যন্ত নতুন কিছু জানারও কোনো উপায় নেই। তবে আমার অভিজ্ঞতা বলছিল ব্যোমকেশ যখন এভাবে চুপচাপ নড়াচড়া শুরু করে তখন তদন্ত সাধারণত একটা গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগোতে থাকে। ব্যোমকেশ ফিরল বিকেলের দিকে। এর মধ্যে তার কোনো খোঁজই পাওয়া যায়নি। আমি আর সত্যবতী দুজনেই বেশ উদ্বিগ্ন ছিলাম। ব্যোমকেশ ঘরে ঢুকতেই সত্যবতী শুরু করলো, কি গো, এতক্ষণ বাইরে ছিলে, একটা খবর পর্যন্ত দিলে না? ঠিকমতো খাওয়া দাওয়া করেছো? আর গিয়েছিলে কোথায়? আমাদেরকে একবার বলেও তো যেতে পারতে নাকি? দাঁড়াও সত্য, আগে একটু পরিষ্কার হয়নি। বাইরে ভীষণ গরম, ঘামে একেবারে প্যাচপ্যাচে হয়ে গেছি। তারপরে এসে সব বলছি। প্রায় 10 মিনিট পরে স্নান সেরে চায়ের কাপ হাতে নিয়ে ব্যোমকেশ বৈঠকখানায় এসে বসল। আমি আর অপেক্ষা না করে জিজ্ঞেস করেই বসলাম, তা ভায়া, আজ কোথায় গিয়েছিলে? হ্যাঁ, প্রথমে গিয়েছিলাম সঞ্চিতার স্বামী অরূপবাবুর বাড়িতে। ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, কিন্তু গিয়ে জানতে পারলাম অরূপবাবু বাড়িতেই নেই। আজ ভোরবেলাতেই সঞ্চিতা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তাই তিনি হাসপাতালেই আছেন। তাহলে ওর সঙ্গে দেখা হলো না? না, তবে ওনাদের পরিবারের সম্পর্কে কিছু তথ্য পেলাম। ওনাদের সংসার খুবই ছোট। অরূপবাবু, তার বিধবা মা, স্ত্রী সঞ্চিতা, এই নিয়েই সংসার। এখন অবশ্য নতুন সদস্য এসে গেছে। আর একটা মজার তথ্য পেলাম, ওনাদের পারিবারিক শাড়ির ব্যবসা। আবার অরূপবাবু গান বাজনার সঙ্গেও যুক্ত, বিশেষ করে তবলা বাজানোয় তার যথেষ্ট সুনাম আছে। আগে তার বাবা স্বরূপবাবুই ব্যবসাটা সামলাতেন, কিন্তু বছর 3-4 আগে তিনি কাজকর্ম ছেড়ে দেন, মারাও যান তারপর থেকেই অরূপবাবু সংসারের আর ব্যবসার দায়িত্ব নিয়ে নিয়েছেন। তা এসব থেকে কিছু সূত্র পেলে?
না, বিশেষ কিছু নয়। কয়েকটা প্রশ্নের উত্তর পেলাম বটে, কিন্তু তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু এখনো হাতে আসেনি। তারপর গেলাম আমার এক গুপ্তচরের কাছে। গুপ্তচর? ভায়া, সত্যান্বেষীরও কিছু নিজস্ব লোকজন থাকে। সবাইকে তো আর দাসবাবুর পুলিশের উপর ছেড়ে দিলে চলে না। রবিদাসের উপর নজর রাখতে বলেছিলাম তাকে, বিশেষ করে রবিদাস কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে খবর রাখার জন্য। আমি চুপ করে শুনতে লাগলাম। সে কিছু খবর জোগাড় করেছে। রবিদাসের সঙ্গে কয়েকজন সমাজ বিরোধীর যোগাযোগ আছে। তাদের মধ্যে দু একজনকে বড় অঙ্কের টাকা পেতেও দেখা গেছে সম্প্রতি। তবে এখানেই সমস্যাটা। টাকা পাওয়ার অর্থ এই নয় যে খুনও তারাই করেছে। তদন্তে অনুমান আর প্রমাণ দুটোকে আলাদা করে দেখতে হয়। রবিদাস গা ঢাকা দিয়ে আছে, সেই আস্তানার খোঁজ এখনো পাইনি। তাহলে এখন কি করবে? এখনও রবিদাসকে গ্রেপ্তার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পুলিশ কাউকে শুধু সন্দেহের ভিত্তিতে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। যতক্ষণ না পর্যন্ত শক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, ততক্ষণ সবটাই ধোঁয়াশা। তার উপর রবিদাস এই মুহূর্তে কোথায় আছে সেটাও আমরা নিশ্চিত করে জানি না। ইয়াসিন, মিন্টু আর রবিদাসের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও এখনো প্রমাণিত নয়। এই পর্যন্ত বলেই ব্যোমকেশ চুপ করে গেল। আমি বুঝতে পারছিলাম ওর মাথার ভিতরে তখনও নানা হিসাব নিকাশ চলছে। আপাতত আমার কাছে অনেকগুলো তথ্য আছে, কিন্তু সেগুলোকে এক সুতোয় গাঁথার মতো সূত্র নেই। এখন আমাকে বসে বসে ভাবতে হবে যে ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল, তার সঙ্গে একটা সম্ভাব্য চিত্র দাঁড় করানোর চেষ্টা করছি। যদি তথ্য প্রমাণ সেই ধারণার সঙ্গে মিলে যায় তাহলে সেই পথেই এগোবো, আর যদি না মেলে তাহলে নতুন করে ভাবতে হবে। তদন্ত অনেকটা অন্ধকার ঘরে পথ খোঁজার মতো অজীব। একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুঁজতে হয়। তবে খুব বেশি অগ্রগতি হয়েছে এমন দাবি আমি এখনই করব না। এখনো অনেকটাই পথ বাকি। ইতিমধ্যে খুব নতুন কিছু ঘটেনি, তবে কয়েকটি বিষয় অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ইয়াসিন মিন্টুর বিরুদ্ধে খুনে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি রবিদাসের সঙ্গেও তার প্রত্যক্ষ যোগাযোগের কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। যে লোকগুলোর সম্পর্কে সন্দেহ করা হচ্ছিল যে রবিদাস তাদের টাকা দিয়েছিল, পুলিশ তাদেরও খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে তেমন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। ব্যোমকেশ অবশ্য হাল ছাড়ার মানুষ নয়। সে নিজের মতো করে নানা দিক খতিয়ে দেখছে, খবর সংগ্রহ করছে, পুরনো তথ্যগুলোর সঙ্গে নতুন তথ্য মিলিয়ে দেখছে। তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করছিলাম, প্রথম দিকে যাদের উপর ব্যোমকেশের সন্দেহ ছিল, এখন সে তাদের অনেককেই সন্দেহের তালিকা থেকে ধীরে ধীরে সরিয়ে ফেলছে। অর্থাৎ ওর মাথার ভেতরে ঘটনাটার একটা কাঠামো ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে তাকে দেখে আমার ঠিক লাগছিল না। যে ব্যোমকেশকে আমি চিনি, যার চোখে সর্বদা এক সুতীক্ষ্ণ সত্যান্বেষীর আলো জ্বলে, আজ তাকে দেখে আমার মনটা কেমন যেন দমে গেল। তার শরীরী ভাষায় সেই চেনা ধার বা সুসংহত দৃঢ়তা আজ উধাও। সে চেয়ারের হেলানে শরীরটা সঁপে দিয়ে বসে আছে ঠিকই, কিন্তু তার বসার ভঙ্গির মধ্যে এক চরম অশান্তি আর অস্পষ্টতা। তার ডান হাতের আঙুলগুলো চুরুটের উপর আলতো হয়ে পড়ে আছে। ধূমায়িত নীল রেখাটা সোজা উপরে উঠে বাতাসে বিলীন হয়ে যাচ্ছে, যেন ব্যোমকেশের মনের কুয়াশারই এক প্রতিচ্ছবি। সবচেয়ে অদ্ভুত লাগছিল তার চোখ দুটো। ব্যোমকেশের সেই বরফ শীতল নিষ্পলক দৃষ্টি আজ নেই। তার চোখের মণি দুটি ধোঁয়াটে, কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থির নয়। কখনো সে ঘরের ছাদের চাল কাঠের দিকে তাকিয়ে থাকছে, তো কখনো আবার ঝাপসা চোখে প্রদীপের শিখাটার দিকে। সেই চোখে কোনো আক্রোশ নেই, কোনো আত্মবিশ্বাস নেই, আছে কেবল এক গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া মানুষের দিশে হারা ভাব। যে মানুষটার চোখ থেকে কোনো অপরাধী নিজের অপরাধ লুকিয়ে রাখতে পারে না, সেই চোখেই আজ বাসা বেঁধেছে এক গভীর সংশয়। ইয়াসিন মিন্টুকেও শেষ পর্যন্ত পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, বরং শক্ত অ্যালিবাই রয়েছে। আইনের চোখে তাকে আর বেশি দিন আটকে রাখার কোনো উপায় ছিল না।
এরই মধ্যে আবার একটি নতুন তথ্য সামনে এসেছে। প্রায় মাসখানেক আগে সঞ্চিতা ও তার স্বামী অরূপবাবুর সঙ্গে শঙ্করবাবুর একটি ঝামেলা হয়েছিল। বিষয়টা ছিল টাকা পয়সা নিয়ে। অরূপবাবুর নাকি কিছু অর্থের প্রয়োজন ছিল, পরিমাণটা কম নয়, প্রায় 30,000 টাকা। কিন্তু শঙ্করবাবু সেই টাকা দিতে অস্বীকার করেন। এই নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বেশ তর্কাতর্কিও হয়েছিল। ব্যোমকেশ খবরটা শুনে বিশেষ গুরুত্ব দিল। আমি বুঝতে পারলাম তথ্যটা ওর মাথায় নতুন করে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আর সেই কারণেই আজ ব্যোমকেশ, আমি আর দাসবাবু একসঙ্গে অরূপবাবুকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। পুলিশ ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে ডেকে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে আজ সকালেই। আজকের জিজ্ঞাসাবাদটা যে কত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা ব্যোমকেশের মুখের দিকে তাকিয়েই বুঝতে পারছিলাম। কিন্তু অরূপবাবুকে জিজ্ঞাসাবাদ করেও বিশেষ লাভ হলো না। তাঁর বিরুদ্ধে যেমন কোনো শক্ত প্রমাণ পাওয়া গেল না, তেমনি খুন করার মতো স্পষ্ট কোনো উদ্দেশ্যও ধরা পড়ল না। দাসবাবু অবশ্য তাঁকে টাকা পয়সার ঝামেলার প্রসঙ্গটি জিজ্ঞেস করেছিলেন। কথাটা শুনে অরূপবাবু স্পষ্টতই ক্ষুব্ধ হয়ে উঠলেন। শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল বলেই কি আমি তাকে খুন করব? আমি ভদ্র ঘরের ছেলে স্যার, দয়া করে আমার উপর এই ধরনের অভিযোগ করবেন না। আমি আর আমার স্ত্রী সঞ্চিতা নিজেরাও চাই বাবার আর মায়ের খুনিদের শাস্তি হোক। ওরা আমার শ্বশুর শাশুড়ি হতে পারেন, কিন্তু ব্যবহার ও স্নেহে কখনো আমাকে নিজের ছেলের থেকে কম কিছু ভাবেননি। আজ সঞ্চিতার অবস্থাটা একবার ভেবে দেখুন। সে এখনো শোকে ভেঙে পড়ে আছে। তার উপর সদ্যজাত সন্তানকে নিয়ে নতুন দায়িত্ব। এই পৃথিবীতে সেই বাচ্চাটা তার দাদু দিদাকে হারালো। আমরা সবাই চাই সত্যিটা সামনে আসুক। তাই আপনাদের তদন্তে সাহায্য করার জন্য যা যা দরকার আমি সবই করব, কিন্তু দয়া করে আমাদের উপর অযথা দোষারোপ করবেন না। আমরা এমনিতেই অনেক বড় বিপদের মধ্যে রয়েছি স্যার। অরূপবাবুর কথাগুলো শুনে আমার মনে হলো মানুষটি অত্যন্ত সংযত স্বভাবের। দাসবাবু ও ব্যোমকেশ দুজনেই নানা দিক থেকে তাকে প্রশ্নের জালে জড়ানোর চেষ্টা করলেন, কিন্তু অরূপবাবু কোথাও বিচলিত হলেন না। প্রতিটি প্রশ্নের উত্তর তিনি শান্তভাবে এবং স্পষ্ট ভাষায় দিলেন। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশও তাকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে। শুধু কথার উত্তর নয়, উত্তর দেওয়ার ভঙ্গিটাও যেন বিচার করে দেখছে। প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর আর নতুন কিছু পাওয়া গেল না। দাসবাবুও বুঝতে পারলেন এই মুহূর্তে অরূপবাবুকে আটক করে রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। খুনের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক প্রমাণ করার মতো কোনো তথ্য পুলিশের হাতে নেই, ফলে তাঁকে ছেড়ে দেওয়া ছাড়া আর উপায়ও রইল না। থানা থেকে বেরিয়ে আসার সময় দাসবাবুর মুখে কিছুটা হতাশার ছাপ দেখেছিলাম। মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে ঘটনাটাকে সমাজ বিরোধীদের কোনো পরিকল্পিত আক্রমণ বলেই মেনে নিতে শুরু করেছেন। তার পুলিশেরও সেই দিকে ঝোঁক বাড়ছে। কিন্তু ব্যোমকেশ হাল ছাড়ার মানুষ নয়, বরং যতই তদন্ত জটিল হয়ে উঠছিল ততই ওর আগ্রহ যেন বাড়ছিল। কারণ ব্যোমকেশের দৃঢ় বিশ্বাস ছিল এই ঘটনার মধ্যে এমন কিছু রয়েছে যা এখনো সকলের চোখ এড়িয়ে যাচ্ছে। আর সেই অদেখা সত্যের সন্ধানেই সে তখনও অবিচলভাবে এগিয়ে চলেছে। এভাবেই প্রায় 3-4 দিন কেটে গেল। তদন্ত যেন একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। ব্যোমকেশ যতই চেষ্টা করুক না কেন নতুন কোনো সূত্র হাতে আসছিল না। স্পষ্ট করে বললে তদন্তে তখন ক্লুরই অভাব। এমনই এক সময় যখন প্রায় সকলেই আশাহত হয়ে পড়েছে, তখন ব্যোমকেশ এমন একটি পদক্ষেপ নিল যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। সকালে হঠাৎই সে দাসবাবুকে ফোন করল। আচ্ছা দাসবাবু, আপনাদের তো নিশ্চয়ই এমন আর্টিস্ট আছে যারা প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে মানুষের ছবি আঁকতে পারে। এমন লোক পুলিশের সঙ্গে কাজ করে। তাহলে আজ দুপুরের মধ্যে বিধাননগর থানায় একজন আর্টিস্টকে ডেকে আনুন। আমি আর অজিত পৌঁছে যাব। আমাদের সঙ্গে একজন ভদ্রলোক থাকবেন। তার বর্ণনা অনুযায়ী একটা ছবি আঁকাতে হবে। কিন্তু কার ছবি আঁকাতে চান? তা এখনই বলছি না, তবে আমার বিশ্বাস যার ছবি আঁকাবো
এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো না কোনো যোগাযোগ আছে। এই পর্যন্ত বলেই ব্যোমকেশ ফোনটা রেখে দিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভাইয়া, তুমি তুমি কি ভাবছো বলো তো? মানে কাকে নিয়ে এত রহস্য? অজিত, তৈরি হয় না, আমাদের এখনই বিধাননগর যেতে হবে। আমি আর প্রশ্ন করে লাভ দেখলাম না। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা বিধাননগর থানায় পৌঁছে গেলাম। আমাকে থানায় নামিয়ে ব্যোমকেশ ওই ট্যাক্সি নিয়ে গেল ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। সেখান থেকে ফিরল 15 মিনিট পরে। ওর সঙ্গে ছিলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, সমরেশ চক্রবর্তী। দেখে বুঝলাম এই ব্যক্তি সেদিন ওই চায়ের দোকানে চা পান করছিলেন যখন আমরা গেছিলাম। থানায় ঢুকেই ব্যোমকেশ দাসবাবুকে বলল, দাসবাবু, ইনি সমরেশ চক্রবর্তী, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। আপনার আর্টিস্টকে ডেকে আনুন। ইনি যে ব্যক্তির কথা বলবেন তার বর্ণনা অনুযায়ী ছবি আঁকা হবে। আর্টিস্ট এসে বসতেই সমরেশবাবু ধীরে ধীরে সেই অজ্ঞাত ব্যক্তির মুখের বর্ণনা দিতে শুরু করলেন। ঘরের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা। আমি, দাসবাবু, কনস্টেবলরা সকলে নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিলাম। প্রায় 45 মিনিট ধরে কাজ চলল। অবশেষে ছবিটি সম্পূর্ণ হলো। কিন্তু ছবিটা হাতে নিয়ে আমি হতবাক। লোকটিকে আমার সম্পূর্ণ অচেনা মনে হলো। ছবিতে এক গোঁফ দাড়িওয়ালা ব্যক্তির মুখ ফুটে উঠেছে। ভাইয়া, এ কার ছবি? এমন কাউকে তো আমি কখনো দেখিনি। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে ছবিটার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আচ্ছা দাসবাবু, আপনি চিনতে পারছেন? না, আমারও পরিচিত বলে তো মনে হচ্ছে না। ব্যোমকেশের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত হাসি। সে আর্টিস্টের দিকে তাকালো। ভাই, তোমার কাছে একটা ব্লেড আছে? আর্টিস্ট অবাক হলেও পকেট থেকে একটি ছোট ব্লেড বের করে দিল। ব্যোমকেশ ছবিটা টেবিলের ওপর রাখল। তারপর অত্যন্ত সাবধানে ব্লেডের সাহায্যে ছবির গোঁফের অংশটুকু ঘষে তুলে ফেলল। এরপর দাড়ির অংশও মুছে দিল। ঘরের সকলেই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ধীরে ধীরে ছবির আসল মুখটা ফুটে উঠল। আর সেই মুখ দেখেই দাসবাবু প্রায় চিৎকার করে উঠলেন। এ কি? এ তো... আমি নিজেও স্তম্ভিত। এ মুখ আমি চিনি, খুব ভালো করেই চিনি। এ আর কেউ নয়, সঞ্চিতার স্বামী অরূপ। ঘরের মধ্যে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। ভায়া, এ তো অরূপ বাবু। তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে উনিও জড়িত? ব্যোমকেশ এবার ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন সেই পরিচিত দৃঢ়তার ঝলক। আমার ধারণা আমরা অবশেষে সঠিক পথে এগোচ্ছি। দাসবাবু, অরূপবাবুকে অবিলম্বে থানায় নিয়ে আসুন। আমি এখনই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। দাসবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দ্রুত কয়েকজন কনস্টেবলকে নির্দেশ দিলেন। আর আমি বুঝতে পারলাম দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে তদন্তে এক বড় মোড় এসে উপস্থিত হয়েছে। অরূপবাবুকে থানায় নিয়ে আসার পর ব্যোমকেশ নিজেই জেরার দায়িত্ব নিল। প্রথমে বেশ কিছুক্ষণ কোনো প্রশ্ন করল না, শুধু চুপচাপ বসে অরূপবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। প্রদীপের সলতেটা মিটমিট করে জ্বলছিল। ঘরের কোণে সেই হলুদ আলো আর জমাট অন্ধকার মিলে যেন এক দম বন্ধ করা আবহাওয়া তৈরি করেছিল। ঘরের মাঝখানে কাঠের পুরনো টেবিলটার এক পাশে বসে আছে অরূপ, আর তার ঠিক মুখোমুখি চেয়ারের সামান্য হেলান দিয়ে বসে আছে আমার পরম বন্ধু ব্যোমকেশ। আমি টেবিলের একপাশে দাঁড়িয়ে ডায়েরিটা হাতে নিয়ে শান্ত হয়ে দৃশ্যটা লক্ষ্য করছিলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু এই বদ্ধ ঘরের ভেতরের বাতাসটা যেন টান টান উত্তেজনায় কাঁপছিল। পাশে দাঁড়িয়ে দাসবাবু। অরূপের কপালে আর নাকের দুপাশে ঘামের সূক্ষ্ম ফোঁটা জমে উঠেছে। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে বটে, কিন্তু তার শরীরই ভাষা বলে দিচ্ছিল ভেতরে ভেতরে সে ছাই হয়ে যাচ্ছে। আর ব্যোমকেশের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। সে একজন চতুর দাবাড়ুর মতো নিশ্চুপে নিজের চাল সাজাচ্ছিল। ব্যোমকেশ পকেট থেকে একটা চুরুট বের করল। দেশলাইয়ের কাঠিটা জেলে যখন সে চুরুটে আগুন ধরালো, সেই ক্ষণিক আলোয় তার মুখের রেখাগুলো অদ্ভুত কঠোর দেখালো।
চুরুটির নীলচে ধোঁয়াটা সে অরূপের মুখের দিকে ছেড়ে দিল। ব্যোমকেশের বসার ভঙ্গিটা শান্ত, কিন্তু তার সোজা হয়ে থাকা পিঠ আর সামান্য নামানো কাঁধের ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত ক্ষিপ্রতা। সে জানত এই ঘরের মূল নিয়ন্ত্রণ কার হাতে। তবে সবচেয়ে ভীতিপ্রদ ছিল ব্যোমকেশের চোখ দুটি। কোনো উগ্রতা বা রাগ ছিল না সে চোখে, বরঞ্চ প্রদীপের আলোয় তার চোখের মণি দুটিকে মনে হচ্ছিল দুটো বরফ শীতল দিঘি, গভীর, থমথমে এবং নির্মমভাবে স্থির। চুরুটের ধোঁয়ার আড়ালেও তার চোখের পাতা যেন পড়ছিলই না। সে সাধারণ মানুষের মতো অরূপের দিকে তাকিয়েছিল না। আমার মনে হলো ব্যোমকেশ যেন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অরূপের চামড়া মাংস ভেদ করে মনের প্রতিটি সুপ্ত চিন্তা, চোয়ালের সূক্ষ্ম কাঁপুনি আর গলার নালীর ওঠানামাকে নিখুঁত মেপে নিচ্ছে। এরপরেই ধেয়ে এলো ব্যোমকেশের প্রথম প্রশ্নবাণ। আপনার সঙ্গে রবিদাসের কি সম্পর্ক? কে রবিদাস? আমি তো কাউকে চিনি না। আর এভাবে আমাকে হ্যারাস করছেন কেন থানায় তুলে এনে? বেশি চালাক হওয়ার চেষ্টা করবেন না অরূপবাবু। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। যা জানেন সব বলুন। অরূপবাবু চুপ করে রইলেন। মুখে কোনো কথা নেই তার, শুধু কপাল বেয়ে ঘামের ফোঁটা নেমে আসছে। বলুন, রবিদাসকে আপনি কিভাবে চেনেন? অরূপবাবু এবারও নীরব। কি হলো? মুখে কুলু পেটেছেন কেন? সত্যি কথা বলুন, না হলে পুলিশকে অন্য রাস্তা ধরতে হবে। কিছুক্ষণ নীরব থাকার পর অরূপবাবু ভেঙে পড়লেন। বলছি স্যার, সব বলছি। আগে আমাকে এক গ্লাস জল দিন। তাকে জল দেয়া হলো। জল খেয়ে তিনি বলতে শুরু করলেন। স্যার, ব্যবসাটা গত কয়েক মাস ধরে একেবারেই ভালো চলছিল না। আজকাল কত শাড়ির দোকান হয়েছে, খদ্দেরকে নতুন স্টক না দেখাতে পারলে কোনো দাম নেই। একেবারে একেবারে মন্দার বাজার চলছিল। শ্বশুর মশাইয়ের কাছে টাকা ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু ওই বুড়ো আমাকে টাকা দিল না, নিজের মেয়ের মুখের দিকেও তাকালো না। এদিকে বাজারের ধার দেনা বেড়েই চলছিল। পাওনাদারদের চাপে জীবনটা একেবারে একেবারে নরক হয়ে গিয়েছিল। তারপর রবিদাসের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? রবি আমার ছোটবেলার বন্ধু, স্কুল জীবন থেকেই চিনি। আমি জানতাম ও এসব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, তাই নিজের সমস্যার কথা ওকে বলেছিলাম। রবি বলেছিল এককালীন বেশ কিছু টাকা দিতে পারলে সব ব্যবস্থা করে দেবে। টাকাটা জোগাড় করা আমার পক্ষে খুব কঠিন ছিল, কিন্তু পরে ভাবলাম যদি একবার শ্বশুরটাকে সরানো যায় তাহলে আর টাকার অভাব থাকবে না। কম করে 4-5 লক্ষ টাকার সম্পত্তি তো পাবই। তাই রবিকে বলেছিলাম এখন 10,000 টাকা দিচ্ছি, বাকি টাকা কাজ হয়ে গেলে দেব। ব্যোমকেশ এবার সামনের দিকে ঝুঁকে বসল। অস্ত্রের ব্যবস্থা কে করেছিল? আমি জানি না স্যার, সব রবিই করেছিল। সে বলেছিল তার এক চেনা লোক আছে, তার কাছ থেকেই বন্দুক জোগাড় হয়েছিল। খুনের পরিকল্পনাটা কে করেছিল? আমি আমি বাড়িটার প্রতিটা ঘর চিনতাম, তাই পুরো পরিকল্পনাটা আমিই করেছিলাম। ওই বিকাশ ছেলেটা রাত জেগে থাকে সেটা জানতাম, তাই প্রথমে ওর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিন্তু ছেলেটা এমন চিৎকার শুরু করলো যে পুরো পরিকল্পনাই প্রায় ভেস্তে যাচ্ছিল। কলতলায় গুলি কে চালিয়েছিল, আপনি না রবি? আমি। রবি শেষ পর্যন্ত গুলি চালাতে রাজি হয়নি, তবে সে আমাকে বন্দুক চালানো শিখিয়েছিল। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। রবিদাস এখন কোথায়? ঠিক জানি না স্যার, শুনেছি কোথাও গা ঢাকা দিয়ে আছে, শুনেছি আসানসোল। দেখুন অরূপবাবু, আপনি যে অপরাধ স্বীকার করেছেন তার শাস্তি অত্যন্ত কঠোর, তাই আমাদের আর ভুল বোঝানোর চেষ্টা করবেন না। সত্যি করে বলুন, রবিদাস কোথায়? আমি সত্যিই জানি না স্যার, যা জানি সব বলেছি। এরপর দাসবাবু কনস্টেবলদের নির্দেশ দিলেন অরূপবাবুকে গ্রেপ্তার করতে। অরূপবাবুকে লকআপে পাঠানো হলো। অন্যদিকে রবিদাসের খোঁজে চারিদিকে খবর পাঠানো হলো।
খুব বেশি সময় লাগলো না, 2 দিনের মধ্যেই রবিদাস গ্রেপ্তার হলো। তাকে থানায় আনা হলো। আমি আর ব্যোমকেশও তখন উপস্থিত। দাসবাবু ও ব্যোমকেশ মিলে জেরা শুরু করলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিদাস যা বলল তার বেশিরভাগই অরূপবাবুর বয়ানের সঙ্গে মিলে গেল। সবকিছু যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। পাঠকদের মনে হতে পারে এখানেই বোধহয় রহস্যের সমাপ্তি। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আসল বিষয় তখনও বাকি ছিল। কারণ ঠিক এর পরেই এমন একটি তথ্য সামনে এলো যা আমাদের সকলকে স্তম্ভিত করে দিয়েছিল। রবিদাসকে জেরা করতে গিয়ে এমন একটি তথ্য সামনে এলো যা আমাদের সকলকেই হতবাক করে দিয়েছিল। আচ্ছা রবি, তোমাদের মূল পরিকল্পনাটা কি ছিল? রবিদাস কিছুক্ষণ চুপ করে থাকলো। আগে আমাদের না স্যার, ওর কার? সঞ্চিতার। ঘরের মধ্যে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। আমি, দাসবাবু, এমনকি উপস্থিত কনস্টেবলরাও যেন বিশ্বাস করতে পারছিলাম না কি শুনলাম। সবটা খুলে বলো। আমরা কেউ কোনো পরিকল্পনা করিনি স্যার। সমস্ত পরিকল্পনা করেছিল অরূপের বউ সঞ্চিতা। ওই প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। অরূপকে দিয়ে অরূপের শ্বশুর শাশুড়িকে সরিয়ে দেওয়ার কথা প্রথম ওই বলিয়েছিল। আমরা শুধু কাজটা সম্পূর্ণ করতে গিয়েছিলাম স্যার। রবিদাসের কথা শুনে আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। কি বলছো তুমি? সত্যিই বলছি স্যার, সমস্ত ব্যবস্থায় সঞ্চিতাই করে দিয়েছিল। কখন কে কোথায় থাকবে, বাড়ির অবস্থা কি, সমস্ত খবর আমাদের কাছে পৌঁছে দিত সে। অরূপ রাজি হয়েছিল পরে। আমি ওকে গুলি চালানো শেখাই। প্রথমে সে ইতস্তত করেছিল, কিন্তু পরে টাকার লোভে জড়িয়ে পড়ে। ব্যোমকেশ তখন স্থির দৃষ্টিতে রবিদাসের দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এই তথ্য ওকে বিশেষ হতবাক করেনি। সম্ভবত এই সম্ভাবনাটা ও আগে থেকেই ভেবেছিল। পরে থানার বাইরে বেরিয়ে আমি ব্যোমকেশকে বললাম, ভায়া, ব্যাপারটা এখনো বিশ্বাস করতে পারছি না। অপরাধের জগতে অসম্ভব বলে কিছু নেই অজিত। আমি চুপ করে রইলাম। সত্যিই তো, গত কয়েক বছরে ব্যোমকেশের সঙ্গে থেকে কত বিচিত্র ঘটনা দেখেছি। ভাই ভাইকে খুন করেছে, ছেলে বাবাকে খুন করেছে, কাকা ভাইপোকে খুন করেছে, এমন উদাহরণ কম দেখিনি। কিন্তু একজন মেয়ে যে নিজে অন্তঃসত্ত্বা, যার সন্তান পৃথিবীর আলো দেখতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সে নিজের বাবা মায়ের হত্যার পরিকল্পনা করতে পারে, এমন ঘটনা সত্যিই বিরল। এই কেসটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। কোনো তদন্তে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়া উচিত নয়। কারণ সত্য অনেক সময় এমন জায়গায় লুকিয়ে থাকে যেখানে কেউ খুঁজতেই যায় না। যখন গোটা পুলিশ বাহিনী ঘটনাটাকে সমাজ বিরোধীদের সাধারণ আক্রমণ বলে ধরে নিয়েছিল, তখনও ব্যোমকেশ নিজের সন্দেহকে পুরোপুরি বিসর্জন দেয়নি। আর সেই কারণেই শেষ পর্যন্ত এমন এক দিক সামনে এলো যা পুরো ঘটনাটাকেই নতুন অর্থ দিল। কলকাতার আকাশে তখন আবার সন্ধ্যা নামছে। আমি জানলার বাইরে তাকিয়ে ভাবছিলাম, মানুষের মনের অন্ধকার বোধহয় পৃথিবীর যে কোনো রহস্যের চেয়েও গভীর। সেই অন্ধকারের ভেতরেই পথ খুঁজে বেড়ায় আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এরপর আবার নতুন কোনো ঘটনার অপেক্ষা, নতুন কোনো রহস্য, নতুন কোনো অপরাধ, নতুন কোনো মানুষের মুখোশ খুলে যাবার অপেক্ষা। কারণ ব্যোমকেশের জীবন যেমন থেমে থাকে না, তেমনই থেমে থাকে না অপরাধের জগৎ। প্রসঙ্গত বলে রাখা দরকার, পরে রবিদাস রাজসাক্ষী হয়ে গিয়েছিল। ওর আস্তানা থেকেই উদ্ধার হয় হত্যার অস্ত্র। আর সাথে পাওয়া যায় একটা শার্ট যাতে লেগেছিল কয়েক ছিটে রক্ত। সেই শার্টের একটা বোতাম ছেঁড়া, যা হুবহু মিলে যায় ব্যোমকেশের পাওয়া বোতাম আর সুতোর সাথে। অরূপ আর রবির হাতের ছাপ ওই বন্দুকে ছিল। রবির সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারে অরূপের ফাঁসির আদেশ হয়। অন্যদিকে ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পায় সঞ্চিতা।
সঞ্চিতার সন্তান তখনও খুব ছোট, সেই কারণে আইন অনুযায়ী শিশুটিকে জেলের মধ্যে রাখার অনুমতি সে পেয়েছিল। কিন্তু সঞ্চিতা নিজেই সেই সিদ্ধান্ত নেয়নি। নিজের সন্তানকে সে তুলে দিয়েছিল তার কাকু কাকিমার জিম্মায়। রবিদাসও অবশ্য পুরোপুরি পার পায়নি। রাজসাক্ষী হবার ফলে খুনের মামলায় কিছুটা সুবিধা পেলেও বেআইনি অস্ত্র লেনদেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারও 5 বছরের কারাদণ্ড হয়। শঙ্কর দত্তের ভাই প্রভাস দত্ত তখন পাপড়ি এবং সঞ্চিতার কন্যা ফুলকিকে নিয়ে সংসার সামলাচ্ছেন। হঠাৎ করেই তার কাঁধে সংসারের দায়িত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল, কিন্তু সে নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। তার আফসোস ছিল অন্য জায়গায়, ফুলকির ভবিষ্যৎ নিয়ে। একদিন কথায় কথায় প্রভাসবাবু আমাকে বলেছিলেন, জানেন অজিতবাবু, এই মেয়েটার জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। ও বড় হয়ে যখন সব জানতে পারবে তখন কি হবে বলুন তো? আমি কোনো উত্তর দিতে পারিনি। প্রভাসবাবু আবার বলেছিলেন, পাড়াপড়শি সকলেই তো ঘটনাটা জানে। এই সমাজ বড় নিষ্ঠুর। মেয়েটাকে হয়তো সারা জীবন নানা কথা শুনতে হবে, অথচ দেখুন ওর কোনো দোষ নেই। সত্যি ফুলকির কোনো দোষ ছিল না। সে পৃথিবীতে এসেছিল একেবারে নিরাপরাধ হয়ে, কিন্তু জন্মের আগেই ভাগ্য যেন তার কপালে এক গভীর ছায়া এঁকে দিয়েছিল। তবু প্রভাসবাবু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, ফুলকি এবং পাপড়ি দুজনকেই তিনি নিজের সন্তানের মতো মানুষ করবেন। তাদের শিক্ষা, ভবিষ্যৎ এবং নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সবই করবেন। বোমকেশও বিষয়টি নিয়ে দাসবাবুর সঙ্গে কথা বলেছিল। প্রয়োজনে যাতে পরিবারটি সব ধরনের পুলিশি সহায়তা পায় সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে মামলার পর্দা নামল। কাগজে খবর বেরোলো, আদালতের রায় ঘোষিত হলো, মানুষের আলোচনার বিষয় বদলে গেল। কিন্তু আমার মনে আজও সেই মামলার কথা রয়ে গেছে, কারণ এই কেস আমাকে আবারও মনে করিয়ে দিয়েছিল মানুষের হৃদয়ের লোভ, ক্ষোভ এবং প্রতিহিংসা কখনো কখনো রক্তের সম্পর্ককেও হার মানায়। আর সেই কারণেই হয়তো সত্যের অনুসন্ধান এত কঠিন। পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আধুনিক সমাজের অলিগলি সর্বত্রই এই ট্র্যাজিক বাস্তবতার অজস্র ছাপ ছড়িয়ে আছে। জন্মসূত্রে রক্তের সম্পর্ককে আমরা সবচেয়ে নিরাপদ ও পবিত্র বলে মনে করি। বিশ্বাস করা হয় যেখানে অন্য সব বাঁধন শিথিল হয়ে পড়ে সেখানে রক্তের টান মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু মানুষের মনের গহীনে যখন লোভের বিষাক্ত বীজ অঙ্কুরিত হয় তখন সেই পবিত্র বাঁধন মুহূর্তে তুচ্ছ হয়ে যায়। সম্পত্তি, ক্ষমতা কিংবা নিজস্ব স্বার্থের অন্বেষণে অন্ধ হয়ে যায় মানুষ। নিজের সহোদর, পিতা কিংবা সন্তানকে প্রতিপক্ষ মনে করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। লোভের সহোদর হিসেবেই আসে ক্ষোভ। বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভ, ঈর্ষা আর অবহেলা মানুষের চিন্তা চেতনাকে গ্রাস করে নেয়। রক্তের সম্পর্কের ভেতরে থাকা অধিকারের দাবি থেকেই অনেক সময় এই ক্ষোভের উৎপত্তি হয়। আপনজন বলেই তার কাছ থেকে প্রত্যাশার পারদ থাকে উঁচুতে, আর সেই প্রত্যাশা পূর্ণ না হলেই জন্ম নেয় সূক্ষ্ম অভিমান, যা কালক্রমে বিষাক্ত ক্ষোভে পরিণত হয়। এই ক্ষোভ যখন কোনো সঠিক দিক নির্দেশনা পায় না তখন তার রূপ নেয় প্রতিহিংসায়। প্রতিহিংসা এমন এক অন্ধ আবেগ যা মানুষকে যুক্তিবোধ ও ভালোবাসার সব সীমা অতিক্রম করতে বাধ্য করে। নিজের ক্ষতির পরোয়া না করে কেবল অন্যকে ধ্বংস করার এই উন্মাদনায় সবার আগে বলি হয় নিজের প্রিয়জনেরা, যার সাথে শৈশবের হাজারো স্মৃতি জড়িয়েছিল। লোভ আর প্রতিহিংসার আগুনে ছাই হয়ে যায় সেই স্মৃতির উষ্ণতা। আর ঠিক এই কারণেই সত্যের অনুসন্ধান এত কঠিন হয়ে ওঠে। বাইরের কোনো শত্রুর বিরুদ্ধে লড়া বা তার চাল বোঝা তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে শত্রুতার সীমানা স্পষ্ট। কিন্তু যখন ঘরের ভেতরের মানুষ নিজস্ব রক্তের সম্পর্কের কেউ মুখোশ পরে অপরাধের ছক আঁকে তখন সত্য কেবল কোনো তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে অনুভূতির এক জটিল ধাঁধা।
সম্পর্কের মায়া, অন্ধবিশ্বাস আর অপরাধের গোপনীয়তা মিলে সত্যকে এমন এক কুয়াশার আড়ালে ঢেকে দেয় যার মধ্যে দিয়ে পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অপরাধী যখন আপনজন হয় তখন সত্যকে খুঁজে বের করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মানসিক দ্বন্দ্ব। যাকে হৃদয় থেকে বিশ্বাস করা হয়েছে তার দিকে আঙুল তোলা বা তার অপরাধকে মেনে নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো মনে হয়। তাছাড়া আপন মানুষেরা একে অপরের সব দুর্বলতা ও গোপনীয়তা ভালো করেই জানে, ফলে নিজেদের অপরাধ ঢাকতে তারা এমন সব জটিল জাল বিস্তার করতে পারে যা কোনো বাইরের মানুষের পক্ষে ভেদ করা কঠিন। তথ্যের সত্যতা হয়তো নথি বা প্রমাণের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু মনস্তাত্ত্বিক সত্যকে অনাবৃত করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে ওঠে। মায়ার শিকল কেটে ভালোবাসার মোড়ক সরিয়ে সেই চরম অন্যায়কে সততার সাথে মুখোমুখি দাঁড় করানো এক চরম মানসিক অগ্নি পরীক্ষা। সেই সত্যের পথ ধরেই আজও এগিয়ে চলে আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।